আমরা প্রথমে চলে আসি বিজেটি। বিজেটির ফুল ইলাবোরেশনটা তোমাদের জানা আছে? বিজেটি বলতে কি জি বোঝানো না হয়? স্যার। bipolar junction. বাইপোলার জাংশন ট্রানজিস্টর। বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আমি যদি এর পাশে একটু লিখেই দিই। বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে বিজেটি। তো বাইপোলার জাংশন ট্রানজিস্টর কথাটা থেকে আমরা কি বুঝতে পারি? প্রথমে দেখো যে প্রথমে বোঝা যাচ্ছে এটা হলো একটা ট্রানজিস্টর, এখানে লেখা আছে ট্রানজিস্টর। সেকেন্ড জিনিস হলো এখানে বাইপোলার ট্রানজিস্টর বলা হচ্ছে। বাইপোলার ট্রানজিস্টর মানে কি, এখানে পিএন এরকম বাইপোলার জাংশন থাকবে এই ট্রানজিস্টরটার মধ্যে। পিএন জাংশন কি বলা হচ্ছে? বাইপোলার জাংশন। এখানে পরবর্তীতে গেলে এই নামের সম্পর্কে আরেকটু ডিটেল আসবে। বাইপোলার বলতে এক্স্যাক্টলি কি হয় ওটা অপারেশনে গেলে আমরা দেখতে পাবো। আপাতত এখানে দুটো পিএন জাংশন থাকবে এবং এটা একটা ট্রানজিস্টর, এই জিনিসটাই এখানে বোঝা যাচ্ছে প্রথম জিনিস যেটা। এবার দেখো খেয়াল করে যে আমাদের এখানে কি কি বলা আছে। এই সাইজটা তো মনে হয় আমি, এটা না, সাইজটা আমার introduction. Bipolar junction transistors, BJTs are three terminal non-linear electronic devices. তার মানে এটা হলো স্যার টার্মিনাল। হ্যাঁ বলো। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এটা হলো একটা থ্রি টার্মিনাল ডিভাইস। থ্রি টার্মিনাল ডিভাইস বলতে বোঝানো হচ্ছে যেখানে তিনটা টার্মিনাল থাকবে। এখানে তিনটা টার্মিনালকে বলা হয় বেস, কালেক্টর, ইমিটার। তিনটা টার্মিনাল আছে, আমরা পরবর্তীতে আরো দেখবো ডিটেল। নন লিনিয়ার মানে এটার বিহেভিয়ারটা লিনিয়ার না, অর্থাৎ আমরা রেজিস্ট্যান্সের জন্য যেটা জানি, গত চ্যাপ্টারেও বারবার বলেছি যে যখন যদি রেজিস্ট্যান্স নিয়ে কাজ করি তাহলে আইভি ক্যারেক্টারিস্টিক যদি আমরা ড্র করি আমরা সবসময় পাই এরকম একটা লিনিয়ার লাইন পাই। তো এটা হলো জি নন স্যার, লিনিয়ার। যেটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে লিনিয়ার পাই, এটা হলো নন লিনিয়ার। তার মানে এটার বিহেভিয়ার এরকম বা এরকম কিছু হবে। আমরা দেখবো এটার বিহেভিয়ারের গ্রাফগুলো আছে, আমরা স্লাইডের সামনে গেলেই দেখতে পাবো। তাহলে এটা নন লিনিয়ার থ্রি টার্মিনাল ডিভাইস। BJTs আর ইউজড অ্যাজ অ্যাম্পলিফায়ার্স ইন ইলেকট্রনিক অ্যানালগ ইলেকট্রনিক্স। তার মানে এটাকে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হয় অ্যানালগ ইলেকট্রনিক্সে। অ্যান্ড BJTs আর ইউজড অ্যাজ সুইচেস ইন ডিজিটাল ইলেকট্রনিক্স। যখন ডিজিটাল ইলেকট্রনিক্সে কাজ করব তখন সুইচ হিসেবে ইউজ করা হয়। Invented in 1948 by Bardeen, Brattain and Shockley at Bell Telephone Lab. তার মানে এটা 1948 এ আবিষ্কার হয়েছিল, ইনভেন্ট করা হয়েছে তিনজন সায়েন্টিস্ট, বার্ডিন, ব্রেটেইন আর শকলি। তিনজন সায়েন্টিস্ট এটা আবিষ্কার করেছেন এবং বেল টেলিফোন ল্যাবরেটরি, এটা হলো ইউএস এর ক্যালিফোর্নিয়াতে বেল টেলিফোন ল্যাবরেটরি, একটা খুব বিখ্যাত ল্যাবরেটরি আছে, সেখানে এটা আবিষ্কার হয়েছে। তোমরা যদি গুগলে সার্চ দাও এই যে এই ইনফরমেশনটা লিখে, তাহলে দেখবা এই তিনজন সায়েন্টিস্ট তাদের প্রথম আবিষ্কার করা বিজেটি নিয়ে একটা ছবিও আছে, মানে খুব কমন একটা ছবি পাওয়া যায়, তোমরা গুগলে সার্চ দিলেই পাবা। এবং প্রথম যে ট্রানজিস্টরটা ছিল, এই বিজেটিটা প্রথম যখন আবিষ্কার হয়েছিল, প্রথম এই ট্রানজিস্টরটা ছিল দেখতে অনেকটা দেখতে না বলবো, একটা সাইজ ছিল অনেকটা আমাদের হাতের সাইজে, হাত বলতে হাতের তালুর সাইজ। বা আমি যদি আরো বলি যে ধরো মোবাইল ফোন, একটা মোবাইল ফোন যে সাইজ ওই রকম সাইজের একটা ট্রানজিস্টর ছিল। তো এখন তো বোঝাই যাচ্ছে এখন এই ট্রানজিস্টর ইভলিউশন হতে হতে অনেক ছোট হয়েছে। এখন ট্রানজিস্টরের মেইন যে এরিয়াটা সেটা মাইক্রোমিটারে চলে আসছে। তো এটা হলো আমাদের এই জায়গায় বলা হয়েছে, তোমরা নেটে সার্চ দিলেই এই ছবিটা খুব কমন পাওয়াই যায়। ইনফ্যাক্ট খুব সম্ভবত আমাদের সময় আমরা যখন স্কুল বা কলেজে ছিলাম আমাদের একটা বইতে ছবিটা ছিল, তিনজন সায়েন্টিস্ট যে ট্রানজিস্টর নিয়ে দাঁড়ানো। তো একটা জিনিস একটু খেয়াল করার বিষয় যে 1948
এই যে সময়টাতে বিজেটি আবিষ্কার হলো, এই 1948-এ বিজেটি আবিষ্কারের ঘটনা থেকেই বলা হয় ইলেকট্রনিক যুগের শুরু হচ্ছে। তার মানে এর আগে ইলেকট্রনিক যুগ বলে কিছু ছিল না, এর আগে যেগুলো ছিল ইলেকট্রিক্যাল বা এই টাইপের ইকুইপমেন্ট নিয়ে কাজ হতো। বাট প্রথম ইলেকট্রনিক যুগ শুরু হচ্ছে 1948 থেকে, যখনই এই বিজেটিটা আবিষ্কার করা হয়। তার মানে বোঝাই যাচ্ছে বিজেটি আবিষ্কারটা আসলে আমাদের ইলেকট্রনিক্স এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা ব্রেক থ্রু ছিল। এটা দিয়েই আমরা ইলেকট্রনিক যুগ শুরু করছি। লাস্ট পয়েন্টে যেটা বলা হচ্ছে, পপুলার ফর 3 decades বিফোর বিং ওভারটেকেন বাই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তার মানে প্রায় 3 দশক, 30 বছরের কাছাকাছি এটা খুবই পপুলার ছিল। আমরা যদি চিন্তা করি যে 1948 থেকে 3 দশক মানে কত, 1978, মানে 70s এর মাঝামাঝি বা শেষ পর্যন্ত বিজেটি অনেক পপুলার ছিল। এরপর থেকে বিজেটির যে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের পপুলারিটি বেড়ে গেছে। কেন বেড়ে গেছে ওইটা কিন্তু গত চ্যাপ্টারে তোমরা কারণগুলো দেখেছো, এর আগের চ্যাপ্টারেই মসফেটের ভিতর পড়েছো যে বিজেটির তুলনায় মসফেটের কি কি সুবিধা আছে। সুবিধার গুলোর কারণে এখন আমরা বিজেটি প্র্যাকটিক্যাল সার্কিটে খুবই কম ইউজ করি। আমরা যে আমাদের আশেপাশে যেসব সার্কিট দেখি, যেগুলো একটু কমপ্লেক্স সার্কিট, কোথাওই প্রায় বিজেটি ইউজ এখন হয় না, মসফেটটাই বেশি বেসিক্যালি ইউজ হয়। তারপরেও কিছু জায়গায় ধরো হাতে তৈরি যেসব সার্কিট আছে ওইসব জায়গায় আমরা এখনো বিজেটি ইউজ করি। প্লাস একটা জিনিস, মানে এটা যেহেতু এখনো সিলেবাসের পার্ট, বাংলাদেশের সব ট্রিপলি ডিপার্টমেন্টই, মানে যত ইউনিভার্সিটি যত ট্রিপলি ডিপার্টমেন্ট আছে সব জায়গাতেই বিজেটি সিলেবাসের পার্ট হিসেবে আছে। তার মানে তোমরা পাশ করে যদি চাকরি বাকরিতে ঢুকতে যাও তখনও দেখবো বিজেপি থেকে দু একটা কোয়েশ্চেন থাকে, এটা খুব কমন। যেহেতু যারা কোয়েশ্চেন করে তারা তো আসলে একটু সিনিয়ররা কোয়েশ্চেন করে, তাদের সময় বিজেপি খুব পপুলার ছিল, এই কারণে তারা এই জিনিসটা বুঝেও খুব ভালো এবং এখান থেকে দু একটা কোয়েশ্চেন তারা দিতেও পছন্দ করে। এই কারণে আমরা এটা ইউজ কমে গেলেও এটা সম্পর্কে জানাটাই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যাই হোক, এটা ছিল আমাদের বিজেটি ইন্ট্রোডাকশন। তো বিজেটি বেসিক্যালি দুই রকম হয়, এনপিএন ট্রানজিস্টর আর পিএনপি ট্রানজিস্টর। তোমরা আগে হয়তো দেখেছো এই বিজেটি সম্পর্কে, আমাদের আগে পরে অনেক কথা হয়েছে। পিএনপি আর এনপিএন দুই রকম ট্রানজিস্টর আমরা আমাদের আশেপাশে দেখি। এই প্রথম যেই স্ট্রাকচারটা দেওয়া আছে এটা দেখো, নিচে লেখা আছে, এটা হলো একটা এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে যেটা হবে যে মেইন যে দুই পাশের দুটো টার্মিনাল হবে এন টাইপ, এই যে এই পাশ আর এই পাশ দুই পাশে এন টাইপ, আর মাঝখানের বেস যে টার্মিনালটা সেটা হবে পি টাইপ। আচ্ছা, নামগুলোও বলছি যে তিনটা টার্মিনাল থাকবে। সহজ কথায় চিন্তা করো যে তিনটা টার্মিনাল আছে, প্রথমে এন, তারপরে পি, তারপরে আবার এন, নামেই বোঝা যাচ্ছে এনপিএন ট্রানজিস্টর। এখন যেই পাশে মাঝখানে যে টার্মিনালটা থাকবে সেই টার্মিনাল থেকে যেই বাইরে আমরা কানেকশন নিয়ে আসবো সেই টার্মিনালকে আমরা নাম দেবো বেস, এটাকে বলা হচ্ছে বেস টার্মিনাল। বাকি যে দুই টার্মিনাল, এই দুই টার্মিনালের ভিতরে এক জায়গায় ইলেকট্রনের কনসেন্ট্রেশন অনেক হাই থাকবে। দেখো দুইটাই তো এন টাইপ, এটাও এন এটাও এন, এই দুইটার ভিতর দুইটাও এন হলে দুই জায়গায় ইলেকট্রনের কনসেন্ট্রেশন সমান থাকে না, এক জায়গায় অনেক বেশি থাকে আরেক দিকে একটু কম থাকে। যেই দিকে ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা অনেক হাই থাকবে সেই টার্মিনালটাকে আমরা বলি ইমিটার। অর্থাৎ এই পাশে ইলেকট্রনের কনসেন্ট্রেশন অনেক হাই, চাইলে তোমরা এখানে এন এর জায়গায় এন প্লাসও দিতে পারো। আমরা আগের চ্যাপ্টার গুলোতে দেখেছিলাম যে এন এন প্লাস বলতে কি বুঝায়। এন প্লাস মানে হলো যখন কনসেন্ট্রেশন অনেক হাই হয় তখন আমরা এন প্লাস দিই। তো যেই টার্মিনাল এরকম কনসেন্ট্রেশনটা বেশি হাই দেওয়া হবে সেটা হবে ইমিটার। আর স্যার অন্য সব যে সময় কি টার্মিনাল, স্যার বাম দিকেরটা বেশি হবে কিনা? না এটা নাও হতে পারে, এটা তো আসলে একটা ফিগার আঁকা হয়েছে, এটা তো চাইলেই আমি তো উল্টা করে আঁকতে স্যার পারতাম। বুঝবো কিভাবে? স্যার বুঝবো কিভাবে যে কোন সাইডেরটার ইয়া বেশি, সেটা বুঝবো কিভাবে? এইটা তোমাদের বোঝার আপাতত দরকার নাই। সাধারণত বিজেপি যখন কোনো ফিগার দেয়া থাকে ওখানে বলেই দেয় যে এটা এমিটার, এটা কালেক্টর, এটা বেস। আর যদি সিম্বল দেয়া থাকে সিম্বল থেকে বোঝা যায়, ওটা আমরা পরে দেখবো। সিম্বল থেকে বোঝার উপায়টা আমরা পরে দেখবো, ঠিক জি আছে? স্যার। তো এটা গেল আমাদের। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হলো যদি এনপিএন ট্রানজিস্টর হয় সাধারণত এমিটারের ভোল্টেজটা সবচেয়ে কম হয়। এখান থেকে অনেক সময় বোঝা যায় যে এমিটারে লোয়েস্ট ভোল্টেজটা থাকে। আচ্ছা, ওইটা আমরা পরে কানেকশনে গেলে দেখবো। আপাতত স্ট্রাকচারটা দেখলাম, স্ট্রাকচারে এক পাশে ইলেকট্রনিক কনসেন্ট্রেশন অনেক হাই থাকবে, এটা হলো এমিটার।
মাঝখানে বেস, এটা পি টাইপ, এবং অন্যদিকে এন টাইপ, কিন্তু ইলেকট্রনিক কনসেন্ট্রেশন এমিটারের চেয়ে কম। এটাকে বলা হচ্ছে কালেক্টর। এবং এখানে যে দেখতে পাচ্ছ দুইটা জাংশন আছে, এটা একটা পিএন জাংশন আর এটা আরেকটা পিএন জাংশন। এই পিএন জাংশনটাকে বলা হয় ইবিজে, ইমিটার বেস জাংশন, আর এটাকে বলা হয় সিবিজে, কালেক্টর বেস জাংশন। তাহলে এই হলো আমাদের বেসিক একটা এনপিএন বিজেটির স্ট্রাকচার। পিএনপি কথা যদি বলি, একই জিনিস, জাস্ট স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে এখানে হলো দুই পাশে আছে পি, মাঝখানে আছে এন। এইখানেও যেখানে এমিটার হবে সেখানে পিটা প্লাস হবে, মানে এখানে হোলের কনসেন্ট্রেশন অনেক হাই, আর এই পাশে হোলের কনসেন্ট্রেশন তুলনামূলকভাবে কম, আর এখানে ইলেকট্রনিক কনসেন্ট্রেশন বেশি। তো এই হলো আবার কালেক্ট। এইখানে যেটা হয়, হ্যাঁ, এখানে যেটা হয় সাধারণত এমিটারের ভোল্টেজটা হাই হয় তুলনামূলকভাবে। তো এই হলো আমাদের ডিভাইস স্ট্রাকচার গেল, প্রথমে এনপিএন ট্রানজিস্টর, তারপর পিএনপি ট্রানজিস্টর। এখন দেখো, আমরা যদি দেখি, এই যে দেখো, এটা হলো ট্রানজিস্টরকে বা বিজেটিকে সাধারণত 4টা রিজিয়নে ভাগ করা হয় এর অপারেশনকে। নর্মালি আমরা মসফেটে দেখে এসেছিলাম 3টা রিজিয়ন ছিল। একটা হলো লিনিয়ার, তারপর ছিল ট্রানজিশন, তারপর ছিল স্যাচুরেশন। এখানে রিজিয়ন টোটাল 4টা। প্রথমটা হলো কাট অফ, তারপর একটা অ্যাক্টিভ, তারপর একটা রিভার্স অ্যাক্টিভ, এবং সবার শেষে একটা স্যাচুরেশন। এই 4টা রিজিয়নে ভাগ করা হয়। কাট অফ বলা হয় কখন, যখন দুইটা জাংশনে রিভার্স বায়াসে থাকবে, দুইটাই রিভার্স, তখন আমরা এটাকে বলবো কাট অফ। তার মানে এটা দিয়ে কারেন্টের ফ্লো হচ্ছে না, দুইটাই রিভার্স হচ্ছে। স্যাচুরেশন বলবো যখন দুইটাই ফরওয়ার্ড, অর্থাৎ ইবিজে সিবিজে দুইটাই যদি ফরওয়ার্ড থাকে তখন বলবো এটা হলো স্যাচুরেশনে আছে। আর মাঝখানে অ্যাক্টিভ আর রিভার্স অ্যাক্টিভে কি হবে, অ্যাক্টিভ হলো যখন ইবি যেটা ফরওয়ার্ড, সিবিজে রিভার্স, তখন বলবো অ্যাক্টিভ। আর রিভার্স বলবো যখন রিভার্স অ্যাক্টিভ বলবো যখন ইবিজে রিভার্স আর সিবিজে ফরওয়ার্ড। এই টেবিলটা দেখে রাখো, এই টেবিলটা দেখলে অপারেশনের 4টা নাম তোমরা বুঝতে পারবা। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, অ্যাম্পলিফায়ার হিসেবে যখন ইউজ করা হয় তখন সাধারণত এটা অ্যাক্টিভ মোডে রেখে কাজ করা হয়। অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করা হলে এটা অ্যাক্টিভ মোডে থাকে। আর কাট অফ আর স্যাচুরেশন রিজিয়নে ইউজ করা হয় যখন আমরা সুইচ হিসেবে ইউজ করি। রিভার্স অ্যাক্টিভের সাধারণত প্র্যাকটিক্যাল খুব একটা ইউজ নাই। রিভার্স অ্যাক্টিভটাকে অনেক সময় অ্যাক্টিভের মতন অ্যানালগে ইউজ করা হয়, বাট এটা ইউজ খুবই কম। অ্যাক্টিভ ইউজ করা হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে অ্যানালগ ইলেকট্রনিক্সে, আর কাট অফ আর স্যাচুরেশন এই দুটো ইউজ করা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সে সুইচ হিসেবে। এখন আমাদের অ্যাক্টিভ রিজিয়নটা থাকলে ভোল্টেজের কানেকশন বা সোর্সের কানেকশন গুলা কিরকম হয় সেটা দেখো এখানে দেওয়া আছে। এখানে ফিগারটা দেখলে দেখবা এখানে যেটা দেয়া আছে, এটা হলো বেসিক একটা এনপিএন ট্রানজিস্টর, দুই পাশে এন, মাঝখানে পি। এখানে আছে দেখো দুইটা ভোল্টেজ সোর্স। প্রথম হলো, আপাতত এই ভোল্টেজ সোর্সটা একটু আমরা চিন্তা থেকে বাদ দিই, ধরলাম এখানে কিছু নাই, তাহলে কি বেস আর কালেক্টরের মধ্যে একটা ভোল্টেজ সোর্স আছে যেখানে পজিটিভ দিকটা কালেক্টরের সাথে কানেক্টেড আর নেগেটিভ দিকটা বেসের সাথে। আর সিমালটেনিয়াসলি এখানে আরেকটা ভোল্টেজ সোর্স দেওয়া হচ্ছে, যে সোর্সটার পজিটিভ দিকটা বেজের সাথে, নেগেটিভ দিকটা এমিটারের সাথে। এখন যদি চিন্তা করো এখানে দুইটা ভোল্টেজ সোর্স, সবচেয়ে কম ভোল্টেজটা কোথায় আছে, এমিটারে। তার চেয়ে একটু বেশি ভোল্টেজ আছে বেজে, তার চেয়ে আরো বেশি ভোল্টেজ আছে কালেক্টরে। সাধারণত এই অবস্থায় থাকলে তখন আমরা বলি এই বিজেটিটা অ্যাক্টিভ মোডে আছে। এনপিএন বিজেটি যদি হয়, এনপিএন ট্রানজিস্টরটা অ্যাক্টিভ মোডে আছে। তো এখানে এটার অপারেশনটা একটা ব্যাপার একটু খেয়াল করে দেখো। অপারেশনটা, আচ্ছা আমি অপারেশনে খুব ডিটেল না ঢুকি, এখানে আমাদের খুব বেশি দরকার হয় না আসলে এই অপারেশনটা সম্পর্কে। জাস্ট মানে জেনে রাখো যে ইলেকট্রনের ফ্লোটা হয় এই দিক থেকে এসে একদম এই দিক হয়ে এইভাবে ফ্লো হতে থাকে।
এবং কিছু ইলেকট্রন এই দিকে চলে আসে, অল্প কিছু, খুব অল্প পরিমাণ ইলেকট্রন। তার মানে টোটাল ইলেকট্রন হবে, বা টোটাল কারেন্টের কথা যদি বলি, টোটাল কারেন্ট হবে এই দিকে যাবে, এটা হলো কারেন্ট, এই দিকে যাবে কারেন্ট, এই দুইটা কারেন্ট একসাথে মিলে ইমিটার দিয়ে চলে আসবে। তার মানে এটা হলো বেস এবং কালেক্টর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে, ইলেকট্রন ইমিটার দিয়ে সে কারেন্ট বের হবে আর কি। হ্যাঁ অর্থাৎ বেস এবং ইলেকট্রনের সরি বেস এবং কালেক্টরের সমান কালেক্টর, কারেন্ট হবে ইমিটারে। হ্যাঁ এর মধ্যে বেজের কারেন্টের পরিমাণটা খুব কম, বেজ দিয়ে খুব বেশি কারেন্ট ঢুকেও না, বেরো হয় না, এটা জাস্ট ট্রিগারিং এর জন্য ইউজ করা হয়, যে আমরা এটাকে অন করব অফ করব, এই কারণে আমরা বেজের কারেন্টটা ইউজ করি। এটা আমাদের জি পরে ইকুয়েশন আছে, ইকুয়েশন দেখলেও আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে যে পয়েন্ট গুলো বলা হয়েছে, ইগনোর দ্য ভেরি স্মল ড্রিফট কারেন্ট, মানে এখানে আমরা আসলে ড্রিফট কারেন্ট যে থাকবে, ড্রিফট কারেন্টটাকে ইগনোর করব। তোমরা আগে তো দেখেছো ড্রিফট কারেন্ট, ডিফিউশন কারেন্ট, দুই রকম কারেন্ট থাকে। তো এই বিজেটির ক্ষেত্রে, বিজেটি যখন অ্যাক্টিভ মোডে থাকবে তখন আমরা ড্রিফট কারেন্টটাকে ইগনোর করি, এই কারেন্টটাকে আমরা ইউজ করি না, শুধু ডিফিউশন কারেন্ট নিয়ে ইউজ করি। তারপর ইবিজে ইজ ফরওয়ার্ড বায়াস পিএন জাংশন, ওই যে যেটা একটু আগে ফিগারেই বললাম, যে ইমিটার বেস জাংশনটা থাকবে ফরওয়ার্ডে, হোলস আর ইনজেক্টেড ফ্রম দ্য বেস টু দ্য ইমিটার অ্যান্ড ইলেকট্রনস ইনজেক্টেড ফ্রম দ্য ইমিটার টু দ্য বেস। তার মানে ইমিটার থেকে বেজের দিকে ইলেকট্রন যাবে, কারণ এমিটারে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি, এটা এন প্লাস, আর বেসটা হলো পি টাইপ, তার মানে বেস থেকে হোল যাবে। দিস টু কম্পোনেন্টস কম্বাইন টু ফর্ম দ্য ইমিটার কারেন্ট, তার মানে এই যে বেস থেকে যে কারেন্ট হোল গুলো যাচ্ছে, আর ইমিটার থেকে যে ইলেকট্রন গুলো যাচ্ছে, এই দুটো মিলে আসলে মেইন কারেন্টটা বের করে কালেক্টরের। এই কারণেই কিন্তু ওই যে বললাম যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, তার মানে এখানে কারেন্টটা আসছে একই সাথে হোল থেকে, একই সাথে ইলেকট্রন থেকে, ইলেকট্রন থেকে আসবে, হোল থেকে আসবে, দুই রকম পোলারিটি থেকে কারেন্ট আসবে, এই কারণেই বাইপোলার জাংশন বলা হয়। বাইপোলার কথাটার মেইন কারণ হলো এটা, যেখানে ইম্পর্টেন্ট একটা পার্ট থাকবে হোলের কারেন্ট, আরেকটা পার্ট থাকবে ইলেকট্রনের কারেন্ট, দুই পার্ট থেকে কারেন্ট আসে। A highly doped emitter and a lightly doped base keep the whole component of IE small. তার মানে ওই যে একটু আগে বললাম যে এমিটারের ডোপিংটা অনেক হাই থাকে এন প্লাস, আর বেজের ডোপিংটা কম থাকে, লাইটলি ডোপড বেজ বলা হয়েছে, পিটা কম ডোপিং এর হয়। এখানে হোল কম্পোনেন্টটা তুলনামূলক কম থাকে, এমিটারের যে কারেন্টের আইই, ওই আইই তে হোলের কম্পোনেন্টটা তুলনামূলক ভাবে কম, কিন্তু তারপরেও থাকবে, এই দুইটা মিলেই টোটাল কারেন্টটা বের হবে। অ্যাক্টিভ মোডের মেইন কথাগুলো হলো এটাই। এখন দেখো এই গ্রাফটা আসলে দরকার নেই, এটা আমি স্কিপ করে যাই, এটা তোমাদের ফিগারের দরকার হবে না আপাতত। এই গ্রাফটা হলো অ্যাক্টিভের সাথে আমাদের ইকুয়েশন গুলোতে চলে আসে, তাহলে সুবিধা হবে। দেখো এখানে কি আছে, প্রথম আইসি কালেক্টরের যে কারেন্ট, কালেক্টরের কারেন্টের ভ্যালুটা দেখো, আইসির ভ্যালুটা হুবহু একটা ডায়োডের ফরওয়ার্ড বায়াসের কারেন্টের ইকুয়েশনের মতন আছে। এটাও যেহেতু একটা পিএন জাংশন, মানে দুইটা পিএন জাংশন, কিন্তু কারেন্টটা তো যাচ্ছে একটা পিএন জাংশন পার করেই শুরুতে যাচ্ছে, ধরে নিলাম কালেক্টর কারেন্ট, এই কারণে আইসির ভ্যালুটা একটা ডায়োড বা একটা পিএন জাংশনের কারেন্টের ইকুয়েশনে আছে, আইএস ই টু দি পাওয়ার ভিবিই ডিভাইডেড বাই ভিটি। এখানে ভিবিই হলো বেজ আর এমিটারের মধ্যে যে ভোল্টেজের পার্থক্য, সেটা তোমাদের আগের ফিগারটা দেখালেই আবার ক্লিয়ার হবে। এই যে ভিবিই হলো এটা, বেজ আর এমিটারের মধ্যে ভোল্টেজের পার্থক্য, যে বেজের ভোল্টেজ এমিটারের চেয়ে কত বেশি, সেটা হলো ভিবিই। এই ভিবিইটাই হলো এই ইকুয়েশনের উপরে আছে, এই যে উপরে ভিবিই। আর ভিটিটা হলো থার্মাল ভোল্টেজ, যেটা তোমরা জানো যে রুম টেম্পারেচারে আমরা সাধারণত হিসাব করে বের করেছিলাম যে কেটি বাই কিউ, ওই ইকুয়েশন থেকে এটা আসে, ভিটির ভ্যালু কত। এখানে আসলে সবগুলো ইকুয়েশন তোমাদের মুখস্থ করা দরকার নেই, এখানে আমি বলি যে ইকুয়েশন গুলো বেশি ইম্পর্টেন্ট, আমি একটু বলে রাখলে সুবিধা হবে। এই ইকুয়েশনটা দেখবা, আইসি, এটা তো পুরানো ইকুয়েশন, তো এটা তোমাদের জানা আছে। আইবির ইকুয়েশনটা দেখবা,
আইসি এর ইকুয়েশনটা দেখবা, আইই এর ইকুয়েশনটা দেখবা। আচ্ছা, এই কমপ্লেক্সটা দেখো না, আরো সহজটা আসে। এই যে আইসি এর এই ইকুয়েশনটা দেখো, এইটাই কিন্তু উল্টা করলে এটা আসে। আই ইকুয়াল টু আইসি বাই আলফা আছে, তো আইসি ইকুয়াল টু আলফা আই, একই জিনিস। এটা দেখো, এটা আরো মনে রাখার জন্য সুবিধা। আইসি ইকুয়াল টু বিটা আইবি, এটা হলো এই যে উপরেরটা, আইসি ইকুয়াল টু বিটা আইবি, আর আলফা ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস ওয়ান। মোটামুটি তোমরা যদি এই চারটা ইকুয়েশন দেখো, এই চারটা ইকুয়েশন থেকেই আমাদের বেসিক যে সব ম্যাথ দরকার হবে সবগুলা করা যাবে। বাকি সব ইকুয়েশনই দেখো ঘুরে ফিরে এই চারটা থেকে আসে। যে এইখানে বোঝাই যাচ্ছে যে আইসির ভ্যালু বসানো হয়েছে, এখানেও আইসির ভ্যালু বসানো হয়েছে, এইখানে আই ই এর ভ্যালু বসানো, এখানে আলফার ভ্যালু বসানো হয়েছে, এই জন্য বিটা চলে আসলো। এভাবে ঘুরে ফিরে এই চারটা থেকে সবগুলো আসে। তো এই চারটা এখানে ইকুয়েশন তোমরা মাথায় রাখবে। আর বলো। এখানে আই ইকুয়াল বিটা প্লাস 1 ইনটু আইবি, এটা মনে হয় লাগে ম্যাথ করার ক্ষেত্রে। কোনটা? আই ইকুয়াল বিটা প্লাস এটা 1 ইনটু আইবি। এটা হ্যাঁ, জি জি স্যার। এটা তো এটাই আসলে দেখো, তুমি চিন্তা করে যে এইটা না থেকে স্যার, আমি বলি যে এইখানে দুইটা জি স্যার। আই সমান না, জি স্যার। এই দুইটা তো দুইটাই আইসি। তার মানে কি যে লেখা যায়, আলফা আই ই ইকুয়াল টু বিটা আইবি। এখানে আলফার জায়গায় বিটা প্লাস ওয়ান বিটা বাই বিটা প্লাস ওয়ান বসাও, এক লাইন পরে এই লাইনটা আসে। জি স্যার। ঠিক তোমার আছে। মানে আলফার জায়গায় আমি বিটার ভ্যালুটা যদি বসাই, যে বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস ওয়ান ইন্টু আইই, এটা সমান কি ইকুয়াল লেখা যাবে? বিটা আইবি। বিটা আইবি, বিটা আইবি। হ্যাঁ বিটা আইবি, বিটা আইবি। এখানে দেখো দুইটা বিটা চলে যাবে, তাহলে আইই ইকুয়াল টু এই বিটা প্লাস ওয়ানটাকে এই পাশে নিয়ে আসলে বিটা প্লাস ওয়ান আইবি, এই যে বিটা প্লাস ওয়ান আইবি। জি স্যার। মানে এই তিনটা জি হলো স্যার। সবচেয়ে সিম্পল ইকুয়েশন, এই তিনটা থেকে যে কোনো ইকুয়েশন বের করে ফেলা যায়। তাহলে এই কয়টা হলো আমাদের বেসিক ইকুয়েশন বিজেটির জন্য। এখন দেখো এইখানেও কিছু মডেল আছে, তোমরা আগের দুই চ্যাপ্টারে দেখেছো, ডায়োডেও কিছু মডেল ছিল, প্লাস মসফেটেও কিছু মডেল দেখে এসেছো, বিজেটি তো আমাদের এরকম কিছু মডেল দেওয়া আছে। প্রথমটাই হলো লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল অফ দা এনপিএন বিজেটি ইন দা ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড। তার মানে প্রথম জিনিস হলো এটা এনপিএন বিজেটি, প্রথমে বলা আছে এটা হলো এনপিএন বিজেটি, আর এটা আছে ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড। ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড মানে শুধু অ্যাক্টিভ মোড যেটা লেখা ছিল ওইটাই। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, তিনটা টার্মিনাল, কালেক্টর, বেজ, এমিটার। আচ্ছা তোমাদের একটু ইয়েটা দিয়ে রাখলে ভালো হতো, যে একটা বিজেটি এনপিএন বিজেটি কি দেখতে হয় কিরকম, এরকম একটা সিম্বল। এটা হলো কালেক্টর, এটা হলো বেজ, আর এটা হলো এমিটার। তাহলে এটার সাথে একটু মিল দেখে দেখো, যে কালেক্টরটা উপরে আছে, বেজটা বাঁদিকে আছে, এমিটারটা নিচে আছে। তাহলে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? এখানে হলো একটা কারেন্ট সোর্স দেওয়া হচ্ছে কালেক্টর থেকে এই মাঝখানের এই নোড পর্যন্ত, এটা কারেন্ট সোর্স। এই কারেন্ট সোর্সের ভ্যালুটা দেখো, ওই যে আইসি যে ইকুয়েশন দেখে আসলাম, আইসি এর আগের স্লাইডে সেম ওইটাই আছে, আইএস ই টু দি পাওয়ার ভিবিই বাই ভিটি। তার মানে ওই যে আইসি যে কারেন্ট আসবে সেই কারেন্টের ভ্যালু এখানে কারেন্ট সোর্স দিয়ে দেখানো আছে। নিচে একটা ডায়োড দিয়ে বলা হচ্ছে কারেন্টটা শুধু এই ডিরেকশনে যাবে, কখনো উল্টা ডিরেকশনে যাবে না। এই যে তোমাদের যেটা বললাম, যে এই দুইটা কারেন্ট মিলে, আইবি আর আইসি, এই দুইটা কারেন্ট মিলে এই আইই তে আসে ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড হলে। তো আমাদের আইই এর কারেন্টটা হলো এই দুইটা কারেন্টের সমান হবে, যোগফলের সমান। এখানেই আবার একটু চেঞ্জ করে, যে আইসি সমান আমরা জানি আলফা আইই, তো এটা আলফা এফ বলা হচ্ছে ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড দেখে, যে আলফা এফ আইই, বাকি সবকিছু একই আছে। তাহলে এটাই হলো আমাদের একটা এনপিএন বিজেটির ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডের লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট। স্যার এই সমীকরণটা কি লাগবে স্যার? কোনটা? যে আইএসসি
IS equal IS by না, এটা alpha f. ইম্পর্টেন্ট না, এটা দরকার নেই, এটা লাগবে না। আচ্ছা দেখো, এখন এটা হলো একই মডেল, এটা রিভার্স অ্যাক্টিভ মোডের জন্য। আগেটা ছিল ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড, এটা হলো রিভার্স অ্যাক্টিভ মোড। রিভার্স অ্যাক্টিভ মোড হলে জাস্ট জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কারেন্টের ডিরেকশনটা ইমিটার থেকে বেজে যাচ্ছে, বেস থেকে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ কালেক্টরের দিকে যাচ্ছে, তাহলে ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। এই কারেন্টটা হয়ে গেল এখানে আলফা আর আইসি। আলফা আর আর বলতে রিভার্স বোঝানো হচ্ছে, আলফা আইসি। ওই যে আমরা জানি আইই সমান আলফা আইসি, ওইখান থেকে এই ভ্যালুটা আসে। আর এখানে হলো কারেন্টের ডিরেকশনটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দুইটাকে মিলে ফরওয়ার্ড বা ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড আর রিভার্স অ্যাক্টিভ মোড, এই দুই মোডের যে লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট, এই দুইটাকে একসাথে একটা মডেল দিয়ে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় এভার্স মোল মডেল। দেখো একই জিনিস আছে যে ফরওয়ার্ড বায়াসের কথা, সরি ফরওয়ার্ড বায়াস তো না, Yes, sir. ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডের কথা যদি চিন্তা করো, এই দিক থেকে কারেন্ট আসলো, এই ডিরেকশনে এসে এই দিক দিয়ে যাচ্ছে, এটা হলো ফরওয়ার্ডের জন্য। আর রিভার্সের জন্য চিন্তা করলে রিভার্সেরটা এখান থেকে আসলো, এদিক থেকে এসে এদিক দিয়ে যাচ্ছে, দুইটাকে জাস্ট যোগ করে দিচ্ছে প্যারালালি, এটাকে বলা হচ্ছে এভার্স মোল মডেল। তাহলে এই মডেলটা তোমরা দেখে রাখবা সাথে। এখন যেটা আছে আমাদের, একটা এনপিএন ট্রানজিস্টর আসলে দেখতে কিরকম হয়, অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কিরকম। আমরা তো সাধারণত সহজে বোঝানোর জন্য এরকম দিয়ে দিই যে পাশাপাশি আছে যে তিনটা রিজন এরকম, এনপিএন এরকম লিখি। প্র্যাকটিক্যালি যেটা হয়, এনপিএন ট্রানজিস্টর কখনো এতটা মানে এরকম স্টেটটা থাকে না। এটা যেটা হয়, মেইন একটা বডি থাকে এন টাইপ, এটাতে খুব বেশি ইলেকট্রনের কনসেন্ট্রেশন থাকে না, যদিও এন টাইপ মানে এখানে কালেক্টর, যেহেতু কালেক্টরে ইলেকট্রনের কনসেন্ট্রেশন তুলনামূলক কম, তার উপরে থাকবে একটা রিজন, সেই রিজনটা তৈরি করা হয় পি টাইপ, তার উপরে আবার অল্প একটু ছোট একটা রিজন তৈরি করা হয় এন টাইপ। এই জায়গায় এন এর কনসেন্ট্রেশন অনেক হাই করে দেওয়া হয়, এটা হলো অনেক হাই কনসেন্ট্রেশনের ইলেকট্রন থাকবে। আর এইখানে দেখে যদিও মনে হচ্ছে এটা অনেক চওড়া, প্র্যাকটিক্যালি এই জিনিসটা অনেক ন্যারো হয়, মানে এটা আসলে এইরকম ন্যারো একদম হয়। আর এই উইথ যেটা, এই উইথটা 1 মাইক্রোমিটারের আশেপাশে একটা ভ্যালু আসে, 1 মাইক্রোমিটারের চেয়ে কিছু কম বা কিছু বেশি এরকম একটা ভ্যালু পাওয়া যায়। তো এটা হলো এই পুরা বিজেটির স্ট্রাকচারের সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট, এই বেজের যে উইথটা। যেমন এখানে একটা জিনিস একটু তোমাদের বলে রাখি, 1948-এ যে বললাম বিজেটি আবিষ্কার হয়েছিল, এটা কিন্তু আসলে 1930 সালে আবিষ্কার করা হয়েছে এই স্ট্রাকচারটা। বাট আবিষ্কারের পর 18 বছর ধরে এই বিজেটিটা কোনো কাজ করে নাই, বিজেটিটা একদম কাজ করতো নাকি, অপারেশনে যাচ্ছিল না, এটা দিয়ে কোনো কিছুই করা সম্ভব হয়নি। বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করে 18 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে বের করা গেল, যদি এই বেইজের উইথটা একদম ন্যারো করে ফেলা হয় তখন এটা দিয়ে কাজ হবে। শুধু এই জিনিসটা বের করতেই কিন্তু এই তিনজন সায়েন্টিস্টের 18 বছর সময় লেগেছে, 1930 থেকে 48 পর্যন্ত। তো বুঝতেই পারছো যে এটা আমরা এখন একবারে পড়ে ফেলছি বা দেখে ফেলছি, প্র্যাকটিক্যালি এই জিনিসটা এত সহজ বা মানে এত ইজিলি আসে না, এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে, 18 বছরের রিসার্চ। যাকে এটাই হলো আমাদের একটা এনপিএন ট্রানজিস্টরের অ্যাকচুয়াল স্ট্রাকচার। এখন আমরা একটু সিম্বল গুলা দেখে আসি। এই যে একটু আগে যেটা বললাম, এটা হলো সার্কিট সিম্বল, এটা এনপিএন ট্রানজিস্টর, এটা পিএনপি ট্রানজিস্টর। যেই পাশে অ্যারোটা থাকে সেটা হলো এমিটার, এটা হলো এমিটার, এই পাশে বেজ, এই পাশে কালেক্টর, আবার এই পাশেও অ্যারো আছে, এটা হলো এমিটার, এই পাশে বেজ, এই পাশে কালেক্টর। এনপিএন এর ক্ষেত্রে অ্যারোটা বাইরের দিকে থাকবে, আর পিএনপির ক্ষেত্রে অ্যারোটা ভেতরের দিকে থাকবে। অ্যাক্টিভ মোডে বিজেটি, হ্যাঁ অ্যাক্টিভ মোডের সার্কিটটা কি হবে দেখে রাখো একটু, দুইটা সার্কিটে দেখবে। এটা হলো এনপিএন দিয়ে অ্যাক্টিভ মোড যদি আমরা ডিজাইন করি কিরকম সার্কিট হবে,
আর এটা হলো পিএনপি দিয়ে যদি অ্যাক্টিভ মোড ডিজাইন করি তখন কিরকম সার্কিট হবে। এটা তো অলরেডি স্ট্রাকচার দিয়ে ওই যে শুরুর দিকে একটা স্লাইডে দেয়াই ছিল। আর এখন হলো পিএনপির ক্ষেত্রে কি হবে সেটাও একটু তোমরা দেখে রাখবা। এটা এবার ছোটখাটো যে একটা কোয়েশ্চেন থাকতে পারে বা এমসিকিউর জন্য কিছু থাকতে পারে। এখানে সার্কিট দুটো দেখা ছাড়া তেমন কিছু নাই। এরপরের একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আমি আপাতত করাবো না তোমাদের। এবারে আমি তেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি না। আমরা এখন কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্সে চলে আসি। চেঞ্জ হয়ে গেল কিভাবে? উপরেরটা নিচে চলে আসছে, নিচে তো উপরে। আচ্ছা যাই হোক, এইখানে হলো খুব সুন্দর রিফ্লেক্ট হয়ে গেছে কোনো কারণে। যাকে এটা ব্যাপার না। এই জায়গার ইকুয়েশনটা হলো ওই যে আইসির ইকুয়েশন, আগের স্লাইডে যেটা দেখে আসলো না, আইসি ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিবি বাই ভিটি, ওই ইকুয়েশনটা এখানে ছিল। তো বুঝাই স্যার। যাচ্ছে যে আমরা যদি আইসি কে ওয়াই এক্সিসে রাখি আর ভিবি কে এক্স এক্সিসে রাখি, তাহলে এইটা তো আমাদের ডায়োডের ইকুয়েশন ছিল। তাহলে ডায়োডের মতোই পাওয়া যাবে যে থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে কারেন্টের ভ্যালু 0, থ্রেশহোল্ড ভোল্টেজের উপরে গেলে কারেন্টের ভ্যালুটা পাবো আমরা। তো এটা হলো কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক কার আইসি ভার্সেস ভিবি ক্যারেক্টারিস্টিক, কালেক্টর কারেন্ট বাই ভিবি বেস টু এমিটার ভোল্টেজ। এটার ক্যারেক্টারিস্টিকটা একদম ডায়োডের মতোই থাকছে। এখানে আরো 2-3টা আছে, তার আগে এইটারই আরেকটা পার্ট আছে, সেটা হলো টেম্পারেচারের সাথে এটা চেঞ্জটা কি হয়। আগের গ্রাফটাই আছে, দেখো এটা আইসি, এটা ভিবি। টেম্পারেচারে যেটা হয়, যত টেম্পারেচার বাড়বে, এখানে দেখো T3 চেয়ে T2 এর টেম্পারেচার বেশি, T2 এর চেয়ে T1 এর টেম্পারেচার বেশি। তার মানে টেম্পারেচার যত বাড়বে তত কম ভোল্টেজ অ্যাপ্লাই করলেই কারেন্টের ভ্যালু পাওয়া যাবে। যে T3 এর জন্য এই পর্যন্ত ভোল্টেজ আসার পরে কারেন্ট পাওয়া যাচ্ছিল, T2 এর জন্য আরেকটু কমে পাওয়া যাচ্ছে, T1 এর জন্য আরো কমে পাওয়া যাচ্ছে। অর্থাৎ টেম্পারেচার যদি বাড়াই তাহলে বেস এমিটার ভোল্টেজটা কম দিলেও আমরা কারেন্টের ভ্যালুটা পাবো, আইসি কালেক্টর কারেন্ট, এই ভ্যালুটা পাওয়া যাবে। এটা হলো আগের গ্রাফটাই, আইসি ভার্সেস ভিবি টেম্পারেচারের ইফেক্ট, টেম্পারেচারের চেঞ্জের জন্য কিভাবে চেঞ্জ হবে সেটা। এখন দেখো এটাও কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক, কার সাথে কার, আগেরটা ছিল আইসি ভার্সেস ভিবিই, এখনটা হলো আইসি ভার্সেস ভিসিবি। এটা আর কি এই ধরনের একটা সার্কিটের জন্য দেখানো আছে যে কালেক্টর দেখো, বেস। হ্যাঁ, ওয়াই এক্সিসে কালেক্টর কারেন্ট আর এক্স এক্সিসে কালেক্টর বেস ভোল্টেজ। এই যে কালেক্টর থেকে বেজের ভোল্টেজ কতটুকু বেশি সেটা। তো এটা দেখা যায় 0 থাকলেও এই ভ্যালুটা যখন 0 তখনও কারেন্টের একটা ভ্যালু পাওয়া যায়। আমরা যে কোনো একটা গ্রাফ নিয়ে চিন্তা করি, এখানে 4-5টা গ্রাফ আছে, সবগুলো দরকার নেই, তোমরা একটা গ্রাফ দেখে রাখো। ধরলাম আমরা এই গ্রাফটা নিয়ে দেখছি, তার মানে কি এই ভ্যালুটা 0 থাকলেও একটা ভ্যালু পাওয়া যাচ্ছে, -0.4 বা -0.5 পর্যন্ত এটার ভ্যালু মোটামুটি কনস্ট্যান্ট থাকে। এরপর এটা নিচের দিকে গিয়ে 0-তে চলে আসলো। আমি যদি একটা গ্রাফ শুধু আঁকি তাহলে দেখা যায় এই গ্রাফটা হয় দেখতে এরকম, যে এখানে আসলো -4-5 এর, ঠিক আছে, এখানে আসলো মোটামুটি ফিক্স, এই পাশে এসে বেড়ে যাচ্ছে। এটা হলো একটা সিঙ্গেল গ্রাফ আমি আঁকলাম, সবগুলো আর আঁকি নেই। এর মাঝে যেটা হয় যে এই যেখান থেকে আমাদের এই সেট এটা ফিক্সড হয়ে যাচ্ছে, তার আগের এই জায়গাটাকে বলা হয় স্যাচুরেশন, আর এই পার্টটাকে বলা হয় অ্যাক্টিভ। দেখো উপরে লেখা আছে এটা হলো স্যাচুরেশন রিজিয়ন, যেখান থেকে কমে যাচ্ছে এটা, আর এই পাশটা হলো অ্যাক্টিভ রিজিয়ন, এটা হলো অ্যাক্টিভের জন্য ইউজ করা হয়। তো এইখানেও তোমাদের গ্রাফ শুধু একটাই দেখে রাখো, সবগুলো গ্রাফের দরকার নেই, জাস্ট একটা গ্রাফ দিয়ে কিরকম হয় সেটা দেখলেই চলবে। স্যার এখানে ভোল্টেজটা কি স্যার 0 থেকে কম? 0-তে এটার একটা ভ্যালু ছিল, এই যে দেখো 0-তে একটা ভ্যালু পাওয়া যাচ্ছে, 0 পজিশনটা এখানে, এখানে মানে কারেন্টের ভ্যালুটা 0-তে যাচ্ছে নেগেটিভ দিকে এসে। আমাদের আর একটা ক্যারেক্টারিস্টিক কার্ভ আছে, সেটা হলো আইসি ভার্সেস ভিসিই। ভিসিই মানে কালেক্টর এমিটার ভোল্টেজ, যেটা কালেক্টর এমিটার ভোল্টেজে কি হচ্ছে, এটা হলো আমাদের মসফেটের মতন অনেকটা। মসফেটে যেটা হয়
যে জিরো থেকে কারেন্টের ভ্যালু জিরো থাকলে কারেন্টের ভ্যালু জিরোই থাকে, এরপর আস্তে আস্তে কারেন্টের ভ্যালু বেড়ে এক জায়গায় স্যাচুরেটেড হয়ে যায়। এবং আমরা দেখেছিলাম যে এটা আসলে স্যাচুরেটেড হলো হালকা ভাবে বাড়তে থাকে, যেটা পিছন দিকে বাড়ালে একটা ভোল্টেজে মিলে যায়, যেটাকে বলা হয় আর্লি ভোল্টেজ। এটা হলো আইসি ভার্সেস ভিসিই। আমাদের এই মিটিংটা এখনই শেষ হয়ে যাবে, আমি পরেরটার লিংক দিচ্ছি, 5 মিনিট একটা ব্রেক দিয়ে দিচ্ছি।